ওকে, আমি খুবই সরি, আমাদের মানে নেট ডিসকানেক্টেড হয়ে গেছে। তো আমরা আবার শুরু করছি। আমরা লেট নাইটে আজকে অনেক দিন পরে ডিসকাস করব ছোট্ট একটা টপিকস নিয়ে। আপনারা, আমি এবং আমার দুইটা কিটেন সবাই মিলে আজকে ডিসকাস করবো হলো অ্যাসিড বেস ডিসঅর্ডার নিয়ে। ঠিক আছে, কোন অ্যাসিড বেস ডিসঅর্ডার? রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডার। তো তার আগে আমাদের জানতে হবে যে এই যে অ্যাসিড বেস ডিসঅর্ডারগুলো আমরা কোন কোন জিনিসটার উপরে নির্ভর করে অ্যাসিড বেস ডিসঅর্ডারের টাইপগুলো নির্ধারণ করে থাকি। আমরা মেইনলি অ্যাসিড বেস ডিসঅর্ডারের টাইপটা নির্ধারণ করে থাকি তিনটা জিনিসের উপরে ভিত্তি করে। একটা হলো ব্লাড পিএইচ নাম্বার 1, তারপরে হলো ব্লাড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, দেন বাইকার্বনেট লেভেল। এই তিনটা প্যারামিটারের উপরে ভিত্তি করে আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার নির্ণয় করে থাকি। যেমন পিএইচ যদি কমে যায় তাহলে আমরা মনে করি যে এটা অ্যাসিডোসিস, পিএইচ যদি বেড়ে যায় তখন আমরা এটাকে বলি অ্যালকালোসিস। তো এখন আমাদের জানতে হবে যে নর্মাল পিএইচটা কত। তাহলে নর্মাল পিএইচ কত? নর্মাল পিএইচ কত? 7.35 থেকে 7.45। ঠিক আছে, এরা কিন্তু টুইন। ঠিক আছে, এবং ওরাও পড়াশোনা খুব পছন্দ করে আমার সাথেই। ওকে, 7.35 থেকে 7.45। তো তার মানে যখন পিএইচ 7.35 এর থেকে নিচে চলে আসবে তখন আমরা সেটাকে বলবো অ্যাসিডোসিস। ওকে ফাইন। আর যদি পিএইচ 7.45 এর উপরে উঠে যায় তখন আমরা সেটাকে বলবো অ্যালকালোসিস। ঠিক আছে, ওকে। এরপরে যে জিনিসটার উপরে নির্ভর করে মানে আমরা ইটা করি, অ্যাসিড বেস ডিসঅর্ডারের ক্লাসিফিকেশনটা করি, সেটা হলো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি 6.5 কিলোপ্যাসকেলের থেকে কম হয় তখন আমরা সেটাকে ধরি যে এর হলো কার্বন ডাইঅক্সাইড লেভেলটা ব্লাডে কমে এসেছে। ঠিক আছে, আর কার্বন ডাইঅক্সাইড ব্লাডে সবসময় ওয়াটারের সাথে বাইন্ড করে একটা জিনিস করে, কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইড ব্লাডে বেড়ে যাওয়া মানে হলো সে ওয়াটারের সাথে বাইন্ড করে কি তৈরি করবে? কার্বনিক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, ওরা অনেক অ্যাটেন্টিভ, আমাদের থেকে বেশি অ্যাটেন্টিভ, তাই না? তার মানে কার্বনিক অ্যাসিড তো ভাই একটা অ্যাসিড, তার মানে ব্লাডে যত কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়বে বা হাইপার ক্যাপনিয়া হবে তত সেই কার্বন ডাইঅক্সাইডগুলো ওয়াটারের সাথে বাইন্ড করে আলটিমেটলি কার্বনিক অ্যাসিড তৈরি করবে এবং ব্লাডের পিএইচ ড্রপ করবে, অর্থাৎ কি হবে? অ্যাসিডোসিস হবে। আর আরেকটা জিনিস সের উপরে আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডারটা ক্লাসিফিকেশন করে থাকি আরেকটা প্যারামিটারের উপরে, সেটা হলো বাইকার্বনেট লেভেল। বাইকার্বনেট লেভেল কি করে? বাইকার্বনেট এটা হলো ইন্ডিকেটর অফ বেস, অর্থাৎ বাইকার্বনেটের মেইন কাজ কি? আমাদের ব্লাডের পিএইচ কমানো বা ব্লাডের অ্যাসিডগুলোকে নিউট্রালাইজ করা। কিভাবে করে সেটা? ধরেন ব্লাডে একটা হাইড্রোজেন আয়ন আছে বা প্রোটন আছে, তার সাথে বাইকার্বনেটটা গিয়ে বাইন্ড করে তৈরি করে হলো কার্বনিক অ্যাসিড H2CO3, এবং এই কার্বনিক অ্যাসিডটা কার্বনিক অ্যানহাইড্রেজের সহযোগিতায় ভেঙে রূপান্তরিত হয় H2O এবং কার্বন ডাইঅক্সাইডে বিভক্ত হয়ে। তো আলটিমেটলি ব্যাপারটা কি হচ্ছে যে একটা অ্যাসিড বাইকার্বনেটের সাথে বাইন্ড করে আলটিমেটলি ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইডে জেনারেশন দিচ্ছে। তার মানে এখানে কিন্তু বেসিক কোনো অ্যাসিডও যোগ হচ্ছে না ব্লাডে, বেসিক কোনো বেসও যোগ হচ্ছে না। তার মানে এই বাইকার্বনেটটা কি করতেছে? আলটিমেটলি অ্যাসিডগুলোকে কিন্তু নিউট্রালাইজ করে দিচ্ছে, তাই না? ওকে, তার মানে বাইকার্বনেট হলো ইন্ডিকেটর অফ বেস। বাইকার্বনেটের নর্মাল লেভেলটা কত বলেন তো? বাইকার্বনেটের নর্মাল লেভেল কত? 21 থেকে 28 মিলিমোল পার লিটার, কিংবা 21 থেকে আপনি বলতে পারেন 29 মিলিমোল পার লিটার। ঠিক আছে, তার মানে কারো বাইকার্বনেট লেভেল যদি 21-এর থেকে কম চলে আসে, ধরেন 16, আপনারা ইচ্ছা করলে অ্যান্সার করতে পারেন। আমি বলতেছি কারো বাইকার্বনেট লেভেল দেখলেন যে 16, এটা কি মিন করতেছে বলেন তো? যে তার বাইকার্বনেট লেভেলটা কমে গেছে। আচ্ছা, বাইকার্বনেটের লেভেলটা কমবে কেন? আধ্যাত্মিকভাবে কমার কোনো উপায় আছে? না, বাইকার্বনেটের লেভেল তখনই কমবে যখন বডিতে কোনো কারণে অ্যাসিড লোড হচ্ছে। বডিতে যত বেশি অ্যাসিড লোড হবে সেই অ্যাসিডগুলোকে নিউট্রালাইজ করতে তত বেশি বাইকার্বনেট ইউজ হয়ে যাবে। তার মানে যত বেশি বাইকার্বনেট কনজাম্পশন হয়ে যাচ্ছে ব্লাডে বাইকার্বনেটের লেভেল তত লো হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে আরও বুঝলাম যে বাইকার্বনেট কমে যাওয়া মানে হলো ওটা দেখে আমার বুঝতে হবে যে নো, এখানে কি হচ্ছে?
এখানে অ্যাসিডোসিস হচ্ছে, বডিতে অ্যাসিড লোড হয়েছে জন্যই সেগুলোকে আপনার নিউট্রালাইজ করতে গিয়ে বাইকার্বনেট কমে গিয়েছে, তাই না? আবার বাইকার্বনেট যদি বেড়ে যায় তার মানে চিন্তা করতে হবে যে নর্মালি ধরেন আপনার বডিতে 15টা বাইকার্বনেট আছে, 15টা আপনার অ্যাসিড আছে, তো 15টা বাইকার্বনেট 15টা অ্যাসিডকে নিউট্রালাইজ করে ধরেন 0-0। কিন্তু এই অবস্থায় যদি 5টা অ্যাসিড আপনার বডি থেকে কোনো কারণে লস হয়, 15টা বাইকার্বনেট 15টা অ্যাসিড, চিন্তা করেন এর মধ্যে আপনি বমি করলেন, ওয়াক 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 বমি করলেন, বমির সাথে আপনার সে কিন্তু এখন অ্যাটেন্টিভ নাই, এই যে ওইদিকে দেখো, তো বমির সাথে আপনার তো অ্যাসিড বাইরে বের হয়ে গেল না? তো অ্যাসিড যদি বাইরে বের হয়ে যায় তার মানে কি বাইকার্বনেট 15টা ছিল, অ্যাসিড 15টা ছিল, 5টা অ্যাসিড বাইরে বের হয়ে গেল, তার মানে এখন বডিতে আছে 10টা অ্যাসিড 15টা বাইকার্বনেট। তো 10টা অ্যাসিডকে 10টা বাইকার্বনেট নিউট্রালাইজ করে দিলেও ব্লাডে বাইকার্বনেট কিন্তু 5টা এক্সট্রা থাকতেছে। দ্যাট মিনস বাইকার্বনেট বেশি থাকা মানে হলো বডি থেকে অ্যাসিড লস কিংবা বাইকার্বনেট রিটেইন। বডি থেকে অ্যাসিড লস হলে সেটাকে কি বলবো? অ্যালকালোসিস। তো আমরা এখন ডিটেলসে যাব না, জাস্ট একটা কথা বলি যে মেটাবলিক অ্যাসিডোসিসটা আমরা কোন সময় বলতেছি। মেটাবলিক অ্যাসিডোসিস হলো বডিতে যে কোনো অ্যাসিড যদি লোড হয় বা রিটেইন হয়, যে কোনো অ্যাসিড এক্সেপ্ট ওয়ান, বলেন তো কোন অ্যাসিড? যে বডিতে যে কোনো অ্যাসিড লোড হলে সেটাকে আমরা বলি হলো মেটাবলিক অ্যাসিডোসিস, জাস্ট একটা অ্যাসিড বাদে। কে বলতে পারবে? আমার স্টুডেন্টরা বলতে পারার কথা, আমি তাদের পড়িয়েছি। বডিতে যে কোনো অ্যাসিড লোড হলে আমরা সেটাকে মেটাবলিক অ্যাসিডোসিস বলবো, শুধু একটা অ্যাসিড বাদে। সেই অ্যাসিডটার নাম কি বাবু? সেই অ্যাসিডটার নাম কি বলে দাও তো? কোন অ্যাসিডটা লোড হলে আমরা বলবো যে না এটা মেটাবলিক অ্যাসিডোসিস না? দেখেন মজার একটা কোশ্চেন, বডিতে যে কোনো অ্যাসিড লোড হলে আমরা সেটাকে বলবো মেটাবলিক অ্যাসিডোসিস, জাস্ট একটা অ্যাসিড বাদে। ওই অ্যাসিডটার নাম কি? ওই অ্যাসিডটার নাম হলো কার্বনিক অ্যাসিড, যেটা তৈরি হচ্ছে হলো কার্বন ডাই অক্সাইড থেকে। তার মানে বডিতে যদি কার্বনিক অ্যাসিড লোড হয় সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস। নয়েজ কমাও একটু, ওখানে নয়েজ কমাও। তো তার মানে হ্যাঁ, কার্বনিক অ্যাসিড, মশিউর রহমান, এইটা হলো রাইট অ্যান্সার। অর্থাৎ বডিতে আমাদের ডেভিশনে দেখবেন সুন্দর একটা ডেফিনেশন দেওয়া আছে মেটাবলিক অ্যাসিডোসিসের। ডেফিনেশনটা কি? যে বডিতে যে কোনো অ্যাসিড যদি লোড হয় এক্সেপ্ট কার্বনিক অ্যাসিড, তাহলে সেটাকে আমরা বলবো কি? মেটাবলিক অ্যাসিডোসিস। তার মানে এখান থেকে বুঝলাম যে বডিতে যদি কার্বনিক অ্যাসিড লোড হয়, কার্বনিক অ্যাসিড মানে H2O প্লাস কার্বন ডাই অক্সাইড, যেটা মিলে তৈরি করতেছে হলো কার্বনিক অ্যাসিড H2CO3। তার মানে বলেন তো রেসপিরেটরি অ্যাসিডোসিস আমরা কোন সময় বলবো? রেসপিরেটরি অ্যাসিডোসিস আমরা কোন সময় বলবো? তার মানে খুবই সহজ, বডিতে যদি কার্বনিক অ্যাসিড লোড হয় বা রিটেইন হয় সেই কন্ডিশনকে আমরা বলবো হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস। তার মানে দুটো জিনিস কিন্তু আমরা খুব সুন্দর করে ডিস্টিংগুইশ করে ফেললাম, যে বডিতে যে কোনো অ্যাসিড যদি জমা হয় সেটাকে আমরা মেটাবলিক অ্যাসিডোসিস বলবো, আর শুধু যদি কার্বনিক অ্যাসিড জমা হয় সেইটাকে আমরা বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আছে? আচ্ছা, এখন আমি মানে ডিটেলস রেসপিরেটরি মানে অ্যালকালো অ্যাসিড বেস ডিসঅর্ডার পড়ানোর শেষ নাই, আমি ওই দিকে যেতে চাচ্ছি না। তো নর্মালি আমি রেসপিরেটরি অ্যাসিডোসিস নিয়ে কথা বলি। তো কিছুক্ষণ আগে বলছিলাম যে বডিতে কোনো কারণে যদি কার্বন ডাই অক্সাইড জমা হয়, ব্লাডে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তাহলে কি হবে? সেটা ওয়াটারের সাথে বাইন্ড করে আলটিমেটলি একটা অ্যাসিড তৈরি করে, কার্বনিক অ্যাসিড। এবং এটা যেহেতু একটা অ্যাসিড, সেই অ্যাসিড বডিতে লোড হওয়ার কারণে একটা অ্যাসিডোসিস হচ্ছে। এখন আমাকে একটা কথা বলেন, বডিতে কার্বন ডাই অক্সাইড বাড়ে কোন অর্গানের সমস্যার কারণে? বডিতে যদি কার্বন ডাই অক্সাইড বাড়ে তাহলে কোন অর্গানের সমস্যার কারণে বাড়তে পারে? অর্থাৎ এই যে বডিতে কার্বন ডাই অক্সাইডটা জমা হয়ে যে বডিতে একটা অ্যাসিডোসিস করতেছে, এটা কোন অর্গানের সমস্যার কারণে হচ্ছে? কার্বন ডাই অক্সাইডটা কোন অর্গানের সমস্যার ক্ষেত্রে জমতেছে? লাং, একদম ক্লিয়ার লাইক ওয়াটার, বা রেসপিরেটরি সিস্টেম। তার মানে এই অ্যাসিডোসিসটা, কার্বন ডাই অক্সাইডটা ব্লাডে জমা হয়ে
ওয়াটারের সাথে বাইন্ড করে যে কার্বনিক অ্যাসিড তৈরি করে অ্যাসিডোসিস করতেছে, ইট ইজ ডিউ টু রেসপিরেটরি প্রবলেম, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর কলিং ইট রেসপিরেটরি অ্যাসিডোসিস। ক্লিয়ার লাইক ওয়াটার। এখন আমাদের জানতে হবে, আচ্ছা ঠিক আছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস হলো কার্বন ডাই অক্সাইড রিটেন হয়ে সেটা কার্বনিক অ্যাসিড তৈরি করে। তো এখন কার্বন ডাই অক্সাইডগুলো ভাই রিটেন হবে কিভাবে? কোন কোন ডিজিজগুলোতে কার্বন ডাই অক্সাইড রিটেন হবে? একদম ক্লিয়ার কাট কথা বলি, এনি অবস্ট্রাকটিভ ডিজিজ যেটার জন্য আপনার বডি থেকে কার্বন ডাই অক্সাইড বাইরে বের হইতে পারতেছে না, এটা কি করবে? কার্বন ডাই অক্সাইড রিটেনশন করবে। এক কথায় যদি বলি, এনি কজ অফ হাইপোভেন্টিলেশন, অর্থাৎ আপনার শ্বাস প্রশ্বাস কম হচ্ছে। যেমন কি হতে পারে, আপনার কোনো কারণে পলিওমাইলাইটিস হয়েছে একটা ছেলের, পলিওমাইলাইটিসের রেসপিরেটরি প্যারালাইসিস হয়। আবার ধরেন একটা লোকের মাইল্ড ডায়রিয়া ছিল, ব্লাডি ডায়রিয়া ছিল, 14 দিন পরে তার হঠাৎ করে পা উইকনেস, তারপর আস্তে আস্তে রেসপিরেটরি মাসেলের উইকনেস, আস্তে আস্তে রেসপিরেটরি মাসেলের প্যারালাইসিস হয়েছে। আমরা জানি এই কন্ডিশনকে কি বলা হয়? এই কন্ডিশনকে বলা হয় গিয়েনবারি সিনড্রোম, তাই না? তো এখন গিয়েনবারি সিনড্রোম হলেও তো আমাদের রেসপিরেটরি প্যারালাইসিস হচ্ছে। তো ভাই, রেসপিরেটরি যদি প্যারালাইসিস হয়, রেসপিরেটরি মাসেলগুলো যদি প্যারালাইসিস হয়, আপনি শ্বাস নেবেন কিভাবে? এটা কি সম্ভব শ্বাস নেওয়া? হাইপার ভেন্টিলেশন না আপু, আপনি হাইপোভেন্টিলেশন। টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর হলো রাইট অ্যান্সার, বাট আমি বোঝাই দিচ্ছি। তো এনি কেস অফ হাইপোভেন্টিলেশন লাইক কি রেসপিরেটরি প্যারালাইসিস ডিউ টু পলিওমাইলাইটিস, রেসপিরেটরি প্যারালাইসিস ডিউ টু জিবিএস। আপনি যদি রেসপিরেটরি মাসেলের প্যারালাইসিস হয়, তাহলে তো আপনি শ্বাসই নিতে পারবেন না। নিতে পারবেন, আর শ্বাস যদি না নিতে পারেন, এটা তো অ্যাক্টিভ প্রসেস, শ্বাস যদি না নিতে পারেন, আপনি শ্বাস ছাড়বেন কিভাবে? শ্বাস ছাড়া সম্ভব না, শ্বাস না নিয়ে শ্বাস ছাড়া সম্ভব না। তার মানে এখানে ঘটনাটা কি হচ্ছে? শ্বাস নিতেও পারতেছেন না, শ্বাস ছাড়তেও পারতেছেন না। অ্যান্ড যেহেতু আপনি শ্বাস ছাড়তে পারতেছেন না, তাহলে বডি থেকে কার্বন ডাই অক্সাইড কিভাবে বের হবে ভাই? বডি থেকে কার্বন ডাই অক্সাইড বের হওয়ার তো আর কোনো পসিবিলিটি নাই। তো যেহেতু বডি থেকে আপনি শ্বাস নিতে পারতেছেন না, হাইপোভেন্টিলেশনের কারণে কার্বন ডাই অক্সাইড বাইরে বের হইতে পারতেছে না, সুতরাং আপনার ব্লাডে কার্বন ডাই অক্সাইডের লেভেল বাড়তেছে। অ্যান্ড এই কার্বন ডাই অক্সাইডগুলো ওয়াটারের সাথে বাইন্ড করে আলটিমেটলি কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে, অর্থাৎ অ্যাসিডোসিস হচ্ছে। কেন হচ্ছে? ডিউ টু রেসপিরেটরি প্রবলেম। অ্যান্ড আরও একটা কন্ডিশন হতে পারে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আমরা জানি এক্ষেত্রে কি হয়, আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টগুলো আর্লি কলাপস করে। আমরা নর্মালি ইন্সপিরেশনের সময় সেগুলো হয়তো খুলে যায়, কিন্তু যখন এক্সপিরেশন শুরু করি, একদম আর্লি সেই লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টগুলো, অ্যালভিওলাইগুলো ক্লোজ হয়ে যায়, যার ফলে অ্যালভিওলাইয়ের মধ্যে জমে থাকা কার্বন ডাই অক্সাইডগুলো আর বাইরে বের হয়ে আসতে পারে না। তো অ্যালভিওলাই যদি কার্বন ডাই অক্সাইড দিয়ে ভরা থাকে, তাহলে ব্লাড থেকে কিভাবে নতুন কার্বন ডাই অক্সাইড আবার অ্যালভিওলাইতে আসবে? ইজ ইট পসিবল? নো। তার মানে ইন কেস অফ সিওপিডি সেখানেও আলটিমেটলি হাইপারক্যাপনিয়া হয়। ঠিক আছে? তো তার মানে এখন থেকে যদি রেসপিরেটরি অ্যাসিডোসিসের কজ জিজ্ঞেস করে, তাহলে এক কথায় মনে রাখবেন, এনি কজ অফ হাইপোভেন্টিলেশন। তারপরে সিওপিডি। আর একটা আছে ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন। দেখেন একদম ক্লিয়ার লাইক ওয়াটার, ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন। আপনি শ্বাস নিতে পারতেছেন না, শ্বাস ছাড়তেও পারতেছেন না। শ্বাস নিতে না পারার কারণে আপনার হচ্ছে কি হাইপক্সিয়া, আর শ্বাস ছাড়তে পারতেছেন না, এই কারণে হচ্ছে কি আপনার হাইপারক্যাপনিয়া। এই যে হাইপক্সিয়া এবং হাইপারক্যাপনিয়া, এই যে যতগুলো হাইপোভেন্টিলেশন কজগুলো আছে, যেমন জিবিএস, পোলিওমাইলাইটিস, সিওপিডি, তারপরে এখন বললাম ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন, সবগুলোতেই শ্বাস নিতে পারতেছেন না, হাইপক্সিয়া, শ্বাস ছাড়তে পারতেছেন না, হাইপারক্যাপনিয়া। এই কন্ডিশনকে আমরা বলি টাইপ 2 রেসপিরেটরি ফেইলিয়ার, হাইপক্সিয়া উইথ হাইপারক্যাপনিয়া। অ্যান্ড এই টাইপ 2 রেসপিরেটরি ফেইলিয়ারগুলোতে যেহেতু হাইপারক্যাপনিয়া হচ্ছে, এইগুলোতেই আপনার কি হচ্ছে? রেসপিরেটরি অ্যাসিডোসিস। ওকে, ফাইন। তো এখন দেখেন একটা মজার ব্যাপার, তো যদি কারো অ্যাকিউট রেসপিরেটরি ফেইলিওর হয়, অ্যাকিউট মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়, তাহলে কি হবে? তার পিএইচ কমে যাবে। অবশ্যই অ্যাসিডোসিস হয়েছে, পিএইচ কমবে না। ওকে, ফাইন। পিএইচটা কেন কমলো? কারণ কার্বন ডাই অক্সাইড লেভেল বাড়ছে। আমরা জানি যে অ্যাসিড বেস ডিসঅর্ডার আমরা 3টা প্যারামিটারের উপরে ভিত্তি করে করি। তাহলে প্রথম হলো বডিতে কার্বন ডাই অক্সাইড রিটেন করছে, তার মানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড ইনক্রিজড।
ঠিক একইভাবে পিএইচ কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড জমা হওয়ার কারণে, কার্বনিক অ্যাসিড তৈরি হওয়ার কারণে পিএইচ কমে গেছে। এখন হোয়াট অ্যাবাউট বাইকার্বনেট? হোয়াট অ্যাবাউট বাইকার্বনেট? আমরা জানি ইন কেস অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস এখানে কম্পেনসেশনটা করে আমাদের কিডনি, অ্যান্ড ইন কেস অফ মেটাবলিক অ্যাসিডোসিস আমাদের কম্পেনসেশন করে রেসপিরেটরি সিস্টেম। তো নর্মালি এখন দেখেন আমার রেসপিরেটরি প্রবলেমে অ্যাসিডোসিস হচ্ছে, তো কিডনি যদি সেটাকে কম্পেনসেট করতে চায়, ধরেন আপনি গাড়ি দিয়ে ড্রাইভিং করার সময় একটা রিক্সাওয়ালারে ধাক্কা দিয়ে রিক্সাটা ভেঙে ফেললেন, তো আপনি তখন নিচে নেমে রিক্সাওয়ালাকে মিটমাট করতে চাবেন না, বলবেন না যে কি করে কম্পেনসেট করতে পারি। কিংবা একটা বাইককে ধাক্কা দিয়েছেন, বাইকের পেছনে একটু ভেঙে গেছে, আপনি বলবেন না আমি কিভাবে কম্পেনসেট করতে পারি। ঠিক একইভাবে আপনার রেসপিরেটরি কারণে আপনার বডিতে অ্যাসিডোসিস হচ্ছে, তো সেটাকে কম্পেনসেট করবে কে? কিডনি। রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডারে কম্পেনসেট করে কে? কিডনি। তো কিডনি কিভাবে কম্পেনসেট করবে বলেন তো? এনি ভলেন্টিয়ার তুমি বলতে পারবা কিডনি কিভাবে কম্পেনসেট করবে? রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে, কিডনি কিভাবে কম্পেনসেট করতে পারে যে না অ্যাসিডোসিস হয়ে গেছে, আমি যদি একটু অ্যাসিডোসিসটাকে কমায় ফেলতে পারতাম খুব ভালো হতো হয়তো। কিন্তু কিডনি কিভাবে কম্পেনসেট করবে অ্যাসিডোসিস? আরে বাবা, কিডনির একটা মহা একটা অস্ত্র আছে, সেটা হলো বাইকার্বনেট। কিডনি তখন কি করবে? বাইকার্বনেট অ্যাবজর্পশন করা শুরু করবে, বাইকার্বনেট রিটেইন করা শুরু করবে। তাসনুবা তাসনিম যেমন বলেছেন, রিটেইন বাইকার্বনেট। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে ইন কেস অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস pH will be low, partial pressure of carbon dioxide will be increased, and for compensation there will be bicarbonate retention. ঠিক আছে, বুঝতে পারছেন? দেখেন কতটা সোজা। তারপরে যাক, আমি মেটাবলিক অ্যাসিডোসিসের দিকে যাচ্ছি না, এখন আসেন আমরা কথা বলি বাইকার্বনেট সিক্রেশন না, বাইকার্বনেট রিটেইন। বাইকার্বনেট যত রিটেইন হবে অ্যাসিডকে তত প্রশমিত করতে পারবে। ওকে, এখন আমরা কথা বলি, চলেন আমরা আজকে ছোট জিনিসটাকে খুব একটা বড় করতে চাচ্ছি না, আমরা মেটাবলিক রেসপিরেটরি অ্যালকালোসিস নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস তো হলো রেসপিরেটরি অ্যালকালোসিস। প্রথমে নাম দেখবেন, কি বলছে ভাইয়াটা কত পড়ছে, বিড়ালটা কত পড়ছে? ভাই এটা আমার বিড়ালের বিড়াল, আমার নাতি। তো যাই হোক, সবচেয়ে বড় কথা এখন রেসপিরেটরি অ্যালকালোসিসটা কি। আগে নামের দিকে দেখবেন যে রেসপিরেটরি কারণে যদি অ্যালকালোসিস হয়, রেসপিরেটরি কারণে বডিতে যদি অ্যালকালোসিস হয়, রেসপিরেটরি প্রবলেমে বডিতে যদি অ্যালকালোসিস হয়, ঠিক আছে, সেইটাকে আমরা বলবো রেসপিরেটরি অ্যালকালোসিস। আমার বিড়াল অ্যাটলিস্ট আমাদের অনেকের চেয়ে বেশি অ্যাটেন্টিভ। ঠিক আছে, তো যাই হোক, আমরা কথা বলতেছিলাম যে রেসপিরেটরি অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যালকালোসিস কোন ক্ষেত্রে হতে পারে এটা জানতে হবে। অর্থাৎ রেসপিরেটরি কারণে বডিতে যদি অ্যালকালোসিস হয় সেটাকে আমরা বলবো রেসপিরেটরি অ্যালকালোসিস। তো কোন কারণে হতে পারে আমরা জানি। আচ্ছা যাও বাবু যাও। তো রেসপিরেটরি কারণে কি কারণে অ্যালকালোসিস হতে পারে? তো আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড বডিতে রিটেইন হলে সেটা করতেছে অ্যাসিডোসিস। ওকে, আর যদি কার্বন ডাই অক্সাইড লস হয় তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইড বডি থেকে বেশি বেশি যদি লস হয়, তার মানে সেটা মিন করবে যে বডি থেকে অ্যাসিড বেশি বেশি লস হচ্ছে, কারণ কার্বন ডাই অক্সাইড বডিতে যত বেশি থাকবে তত সে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, তত বেশি অ্যাসিডোসিস হবে। ঠিক ওটার উল্টো, বডি থেকে কার্বন ডাই অক্সাইড যত বের হয়ে যাবে তত কার্বনিক অ্যাসিড কম তৈরি হবে, আর যত কার্বনিক অ্যাসিড কম তৈরি হবে তার মানে কি হবে? তত বডিতে অ্যালকালোসিস হবে। তার মানে একটা জিনিস শর্টকাট সবসময় মনে রাখবেন যে বডিতে কার্বন ডাই অক্সাইড রিটেইন হওয়া মানে হলো অ্যাসিডোসিস, আর বডি থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাওয়া মানে হলো বডি থেকে লিটারালি অ্যাসিড লস হয়ে যাওয়া, তার মানে এটা হলো অ্যালকালোসিস। ঠিক আছে, তো এখন আমাদের জানতে হবে কি কি কারণে বডি থেকে এক্সেস কার্বন ডাই অক্সাইড বাইরে বের হয়ে যেতে পারে। কি কি কারণে বডি থেকে এক্সেস কার্বন ডাই অক্সাইড বাইরে বের হয়ে যেতে পারে? কি কি কারণ? 1 নম্বর কারণ হলো, আমরা যারা ডক্টর আছি খুবই পরিচিত এই ব্যাপারটার সাথে। কোন ব্যাপার বলেন তো? ওই যে কিছু কিছু মেয়েরা আসে পরীক্ষার আগে কিংবা বিয়ের আগে এমনভাবে দেখে মনে হয় যে এখনইও শেষ, তারপরে রোগীর লোকজন এসে বলে যে এই যে অবস্থা খারাপ, ঠিক আছে,
ডাক্তারের গালিগালাজ করে তখন এসে, ঠিক আছে, এসে গালিগালাজ করে না যে হ্যাঁ দেখেন ডাক্তার কই আমার মারা যাইতেছে, এই সিআর হিস্টেরিক কনভার্সন রিয়াকশন বা হিস্টেরিয়াতে কি হয়, পেশেন্ট এই যে এরকম কন্টিনিউসলি আপনার শ্বাস নিতেই থাকে, এটার কারণে কি হয়, হিস্টেরিয়া যেটা, এটার কারণে বডি থেকে এক্সেস কার্বন ডাই অক্সাইড বাইরে বের হয়ে যায়। এই যে এরকম করতেছে, প্রতি রেসপিরেশনে এক্সট্রা কার্বন ডাই অক্সাইড বাইরে বের হয়ে যাচ্ছে। আর কার্বন ডাই অক্সাইড বাইরে বের হয়ে যাওয়া মানে হলো বডি থেকে একটা অ্যাসিড কমলো, কারণ সেটা বডিতে যদি জমতো সে একটা কার্বনিক অ্যাসিড তৈরি করতে পারতো, যেটাকে আমরা কিন্তু এসিআরকে আরেকভাবে বলি সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন। রাফি ফজলে ভাইয়া বলেছেন, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই যে শ্বাস বেশি চলছে, কার্বন ডাই অক্সাইডও আপনার বডি থেকে বেশি বের হয়ে যাচ্ছে, তার মানে আপনার বডিতে আলটিমেটলি অ্যাসিড লসের কারণে অ্যালকালোসিস হচ্ছে। কেন হচ্ছে? ডিউ টু রেসপিরেটরি কজ। ঠিক আছে, ওকে ফাইন। আর কি কারণে হতে পারে? ধরেন আপনি অনেক উঁচুতে উঠেছেন, পর্বতের উপরে উঠেছেন, তো ওখানে তো অক্সিজেন কম, ঠিক আছে, ধরেন অনেক উঁচুতে উঠেছেন, ওখানে তো অক্সিজেন সাপ্লাই এতটা নেই, তো তখন পেশেন্ট করে কি, কোনো একটা পার্সন সেই অক্সিজেন বেশি নিতে গিয়ে অক্সিজেন ঠিকই ঢুকতেছে না, কিন্তু ওই যে শ্বাস বাড়ায় দিল, এইটার কারণে কার্বন ডাই অক্সাইড বডি থেকে ঠিকই লস হয়ে যাচ্ছে। তো কার্বন ডাই অক্সাইড যদি থ্যাংক ইউ সিয়াম শাহরিয়ার, কার্বন ডাই অক্সাইড যে এই যে প্রতি সাইকেলে বেশি বাইরে বের হয়ে যাচ্ছে, ওই যে আগেই বলেছি কার্বন ডাই অক্সাইড লস হওয়া মানে একটা করে কার্বন ডাই অক্সাইড লস হলো, মানে একটা করে কার্বনিক অ্যাসিড বডি থেকে লস হলো। এই যে ওভার ভেন্টিলেশন, হাইপার ভেন্টিলেশন হচ্ছে অনেক উপরে গেলে হাইপক্সিয়ার কারণে, হাই অ্যালটিটিউডে, এটার কারণে আলটিমেটলি কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড লস হয়ে বডিতে অ্যালকালোসিস হচ্ছে। আর একটা কারণ হতে পারে, সেটা হলো নিউমোনিয়াতে কি হয় আমি বলি, নিউমোনিয়াতে রেসপিরেটরি রেট বেড়ে যায়। তো রেসপিরেটরি রেট যদি বেড়ে যায়, এখানেও হাইপক্সিয়া হচ্ছে নিউমোনিয়াতে। তো বাতাস বেশি নিতে, অক্সিজেন বেশি নিতে গিয়ে অক্সিজেন ঠিকই নিতে পারতেছে না, লাং তো একদম ঝাঁঝরা, কিভাবে নিবে, কিন্তু কার্বন ডাই অক্সাইড সুযোগ পেয়ে ঠিকই বাইরে বের হয়ে যাচ্ছে। তো এখানেও আলটিমেটলি কি হয়, কার্বন ডাই অক্সাইড লস হয়, যেটার কারণে হচ্ছে অ্যালকালোসিস। এবং এই অ্যালকালোসিসটা কেন হচ্ছে? রেসপিরেটরি কজে। তার মানে এনি কজ অফ হাইপারভেন্টিলেশন উইল কজ এক্সেস লস অফ কার্বন ডাই অক্সাইড ফ্রম দ্য বডি অ্যান্ড ইট উইল কজ রেসপিরেটরি অ্যালকালোসিস। আর একটা কারণ হতে পারে, সেই কারণটা হলো অ্যাসপিরিন পয়জনিং। অ্যাসপিরিনে থাকে স্যালিসাইলেট। এই স্যালিসাইলেট আমাদের কি করে? রেসপিরেটরি স্টিমুলেশন করে। রেসপিরেটরি স্টিমুলেশনের কারণে রেসপিরেটরি রেট বেড়ে যায়, যার কারণে কার্বন ডাই অক্সাইড বডি থেকে ওয়াশিং আউট হয়ে যায় বেশি। সেক্ষেত্রেও আলটিমেটলি রেসপিরেটরি অ্যালকালোসিস হতে পারে। এখন আমাকে একটা কথা বলেন, এই রেসপিরেটরি অ্যালকালোসিসে একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সেই ইলেকট্রোলাইটের নামটা কি এবং কোন ইলেকট্রোলাইট, কি টাইপের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়? ব্রঙ্কিয়াল অ্যাজমাতে, সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি হয়, সেক্ষেত্রে টাইপ 2 রেসপিরেটরি ফেইলার ডেভেলপ করলে আপনার রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করবে, কারণ সেখানে কার্বন ডাই অক্সাইড রিটেনশন হয়। আচ্ছা, যাই হোক, আমরা একদম লাস্টে চলে এসেছি। বলেন, ইন কেস অফ অ্যালকালোসিস, থ্যাংক ইউ তামিম আহমেদ শান, ইন কেস অফ অ্যালকালোসিস একটা ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হয়, এবং কি টাইপের ইমব্যালেন্স হয়? ফুটবল খেলার সময় বেশি পটাশিয়াম না আপু, একজন ভালো অ্যান্সার দিয়েছে ক্যালসিয়াম, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এবং কি হয়? হাইপোক্যালসিমিয়া। দেখেন এটা কত মজার একটা জিনিস, ইউ উইল জাস্ট লাভ দিস। আমি বলছি, আমাদের ব্লাডে একটা প্রোটিন থাকে, পপুলার একটা প্রোটিন, আমরা সবাই ওই প্রোটিনটার নাম জানি। সেই প্রোটিনটার নাম হলো অ্যালবুমিন। অ্যালবুমিন কি চার্জ বলেন তো, কি টাইপ চার্জ? এটা পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ? অ্যালবুমিন পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ? অবভিয়াসলি অ্যালবুমিন হলো নেগেটিভ চার্জ।
তো যেহেতু এটা নেগেটিভ চার্জড পার্টিকেল বা নেগেটিভ চার্জ প্রোটিন, তো এটা যখন ব্লাডের প্লাজমাতে থাকে তখন এই নেগেটিভলি চার্জড অ্যালবুমিনের সাথে এসে হিউজ পরিমাণ প্রোটন বা অ্যাসিড বাইন্ড করে, কারণ হাইড্রোজেন আয়ন তো পজিটিভ চার্জ, হাইড্রোজেন আয়ন মানে তো অ্যাসিড, তাই না? হাইড্রোজেন আয়ন মানে হলো অ্যাসিড। ওকে, তার মানে অ্যালবুমিন যেহেতু নেগেটিভলি চার্জড, সুতরাং ওই নেগেটিভলি চার্জড অ্যালবুমিনের সাথে হাইড্রোজেন আয়ন সহজেই বাইন্ড করে এবং তারা ইনঅ্যাক্টিভেট অবস্থায় থাকে বা একটা টেম্পোরারি ক্যারিয়ার মুডে থাকে, তাই না? নর্মালি তো কোনো সময় যদি চিন্তা করেন, তার মানে অ্যালবুমিনের চারপাশে নর্মালি অনেক হাইড্রোজেন কিলবিল করতে থাকে, বাইন্ড করে থেকে, কারণ অ্যালবুমিন হলো নেগেটিভলি চার্জ আর ওইটা হলো পজিটিভলি চার্জ হাইড্রোজেন আয়ন বা অ্যাসিড। এখন কোনো কারণে আপনার ব্লাডে হাইড্রোজেন আয়ন কমে গেছে, ব্লাডে হাইড্রোজেন আয়ন কমে যাওয়াকে আমরা কি বলছি? ব্লাডের হাইড্রোজেন আয়ন বা অ্যাসিড কমে যাওয়াকে আমরা কি বলছি? অ্যালকালোসিস। তো ইন কেস অফ অ্যালকালোসিস ব্লাডের হাইড্রোজেন আয়ন কমে গেছে, তো তখন অ্যালবুমিনের সাথে যে হাইড্রোজেন আয়নগুলো বাইন্ডেড অবস্থায় ছিল, সেই হাইড্রোজেন আয়নগুলো তখন অ্যালবুমিনকে ছেড়ে ব্লাডে ফ্রি অবস্থায় চলে আসে। কারণ কি? কারণ হলো ব্লাডে এখন অ্যালকালোসিস চলতেছে, এখন আমার ব্লাডের হাইড্রোজেন আয়নের পরিমাণ বাড়াতে হবে, না হলে পেশেন্ট সার্ভাইভ করবে না। তখন সে অ্যালবুমিনের গা থেকে ছুটে এসে ব্লাডে ফ্রি অবস্থায় থাকতে পছন্দ করে। কিন্তু সমস্যা হলো কোন জায়গায়, যে এই যে হাইড্রোজেন আয়ন অ্যালবুমিনকে ছেড়ে ব্লাডে ফ্রি অবস্থায় চলে আসলো, এখন অ্যালবুমিনের বডি তো আবার খালি হয়ে গেছে, অর্থাৎ অ্যালবুমিনের যে সারফেসগুলো আবার ভ্যাকেন্ট হয়ে গেছে। তখন ওই ভ্যাকেন্ট অ্যালবুমিনের সাইডগুলোতে এসে বাইন্ড করে আর একটা ইলেকট্রোপজিটিভ আয়ন, অর্থাৎ হাইড্রোজেন আয়ন বাদে আর একটা ইলেকট্রোপজিটিভ আয়ন এসে সেই ভ্যাকেন্ট জায়গাগুলোকে ভরে ফেলে বা বাইন্ড করে, সেটা হলো ক্যালসিয়াম। ক্যালসিয়ামও পজিটিভ চার্জ, অ্যালবুমিন নেগেটিভ চার্জ। ঠিক আছে, তো এখন কি হলো? ব্লাডের আয়োনাইজড ক্যালসিয়ামগুলো গিয়ে অ্যালবুমিনের সাথে বাইন্ড করলো, তাহলে কি হলো? ব্লাডে আয়োনাইজড ক্যালসিয়ামের পরিমাণ কমে গেল। ব্লাডে আয়োনাইজড ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়াকে আমরা কি বলছি? ব্লাডে আয়োনাইজড ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়াকে আমরা কি বলছি? হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়া। এন্ড হাইপোক্যালসিমিয়ার কারণে কি হয়? টিটেনি। টিটেনিতে কি হয়? কার্পোপ্যাটাল স্পাজম, যেমন যারা ওই যে হিস্টেরিয়ার পেশেন্ট এসে বলবে যে আমার হাত পা টোঙায় আসতেছে। আরে বাবা, হাত পা টোঙায় আসতেছে মানে এইটাই হলো কজ, প্যারাস্থেশিয়া। হাইপোক্যালসিমিয়া থেকে টিটেনি, কার্পোপ্যাটাল স্পাজম, ল্যারিঞ্জিয়াল স্ট্রাইডার, ভোস্টোক সাইন। এই যে ফেসিয়াল নার্ভের এখানে পাঞ্চ করলে হাইপার অ্যাক্টিভিটি হয়, ফেসিয়াল নার্ভের কন্ট্রাকশন হয়, ফেসিয়াল নার্ভ হাইপার এক্সাইটেবিলিটি হয় এবং এই ফেসিয়াল মাসেলগুলো কন্ট্রাকশন করে একটা ভেঙচির মতো কাটে, এটাকে আমরা বলি ভোস্টোক সাইন। আর একটা হচ্ছে ট্রোজাও সাইন। এখানে যদি আপনি ব্লাডের কাস্প লাগায় রাখেন তখন আপনি এই যে এই আঙ্গুলগুলোতে টিংলিং একটা সেন্সেশন পাবেন, এটাকে বলা হয় ট্রোজাও সাইন। ঠিক আছে, কিংবা পরবর্তীতে ল্যারিঞ্জিয়াল স্পাজম হয়ে আলটিমেটলি পেশেন্ট মারাও যেতে পারে। তো কথায় কথায় অনেক কথা হলো, লেট নাইট অনেক কথা হলো। সবাই ভালো থাকবেন। অনেক দিন ইনঅ্যাক্টিভেট ছিলাম, কারণ আসলে আমি ফিল করছিলাম যে সবাই তো লেকচার নিচ্ছে, তো সবাই হয়তো অনেক বেশি বিরক্ত হয়ে যেতে পারে আর কি, কারণ এত অনলাইন লেকচার হচ্ছে। সবাই, মেহেদি হাসান বিপ্লব ভাইয়া, থ্যাংক ইউ। তো এই জন্য অনেকদিন পরে আসা, এই জন্য আমি করোনা টাইমে মানে যাদের আগ্রহ নেই এই জন্য এরকমভাবে কখনো অনলাইনে ক্লাস নেইনি। যাদের আগ্রহ আছে, যারা মানে পেইড করছে, তাদের ক্লাস নিয়েছি আর কি। তো আমি চেষ্টা করব, ঠিক আছে, মাঝে মাঝে কথা বলার আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই হোয়াইট কোট গ্যালারির সাথে থাকবেন, সবাই বিন্দাস থাকবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমার বিড়ালটাকে আবার দেখাবো, বিড়াল সব ঘুমাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ, খোদা হাফেজ।